একুশে জুলাই 1993 সালটা ছিল। সেদিন তৃণমূল কংগ্রেসের নয়, কংগ্রেসের 13 জন শহীদ হয়েছিল সেই ভোটার আইডেন্টি কার্ড ইস্যুতে। কিন্তু তারপরেও 13 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, রীতিমতো দেখা গেছে সিপিএম এর 250 জন কার্যকর্তা খুন হয়েছে, কার্যত শহীদ হয়েছে। বিজেপির 270 জন কার্যকর্তা খুন হয়েছে, শহীদ হয়েছে। তাহলে তোমার শহীদ শহীদ, আর যেগুলো বিরোধীদের শহীদ সেগুলোকে গণ্য করা যায় না, শহীদের তালিকায় সেগুলো স্থান পায় না। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আজ 21শে জুলাই পালিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় পালন করলেন। আমি একটাই শুধু ছোট্ট পয়েন্ট বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে অভিনন্দন জানালেন, যারা যারা এসেছেন। শেষে বললেন আমার শহীদদের জন্য, তিনি শেষে একদম শেষে গিয়ে শহীদদের কথা বললেন সবাইকে, সে টলিউড অভিনেত্রী থেকে বুদ্ধিজীবী থেকে সবাইকে প্রথমে তিনি স্বাগত জানালেন, শেষে শহীদদের কথা বললেন। সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু তোমার শহীদ শহীদ আর বাকি বিরোধীদের শহীদগুলো শহীদ নয়, কিভাবে দেখছেন? না দেখো, এটা আমি প্রশ্ন তুলতে চাই, বছরকে বছর আমি প্রশ্নটা তুলতে চাই এবং তুলেওছি যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহীদ দিবস পালন করেন, এটা প্রত্যাশা করা হয় যে আর পশ্চিমবাংলায় হিংসা হবে না, রাজনৈতিক হানাহানি হবে না, হিংসামুক্ত পরিবেশ তৈরি হবে এবং বিরোধীদেরকে পরিষদ দেওয়া হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেন যে 93 সালে পুলিশের নির্যাতনের 13 জনের শহীদ হয়েছিলেন, আজও তো সেই পুলিশের নির্যাতন রয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, অথচ আজও শহীদ হচ্ছে, বিরোধী দলের শহীদ হচ্ছে। আজও একের পর এক পঞ্চায়েত নির্বাচনে 75 জন মানুষের মৃত্যু ঘটেছিল। এই 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 নির্বাচনে, অর্থাৎ লোকসভা নির্বাচনেও 6 জন মানুষের মৃত্যু ঘটেছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করে শহীদ হয়েছিলেন আর আজকে যারা বিরোধী রাজনৈতিক দল করে শহীদ হচ্ছেন, মানে এই শহীদটা বন্ধ হবে কবে? মানে সেদিন যেমন শহীদ হয়েছিল পুলিশের গুলি খেয়ে, সেটা নিন্দনীয় ছিল। আজও তো দেখা যাচ্ছে পুলিশ গুলি করে, আজও তো দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খেতে হয়, আজও তো দেখা যাচ্ছে নির্যাতন হয়, আজও তো দেখা যাচ্ছে বিরোধী রাজনীতি করবার জন্য মানে গাছে ঝুলিয়ে রাখা হয়, আজও তো দেখা যাচ্ছে বিরোধী রাজনীতি করবার জন্য বোমাগুলি প্রতিনিয়ত মানে শহীদ হচ্ছে বিরোধী রাজনৈতিক দল থেকে। ফলে তোমার শহীদ শহীদ আর আমার শহীদ কিন্তু শত্রু, এটা তো হতে পারে না। আমরা মানে যে পাড়ায় পাড়ায় শহীদ বেদি, এটা কবে বন্ধ হবে তুমি বলতে পারো? মানে আমরা তো চাই যে একটা হিংসামুক্ত মানে রাজনৈতিক পরিবেশ পশ্চিমবাংলা হয়। ভারতবর্ষের অন্য প্রান্তে সমস্ত রাজনৈতিক দলগুলি যখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, মানে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, মানে বিরোধীকে শত্রু ভাবা হয় না। কেন পশ্চিমবাংলায় বছরকে বছর শহীদ হবে বলতে পারো কর্মীরা? মানে গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক কর্মীরা কেন শহীদ হবে? কেন শহীদ হতে হবে? মানে আমি আমি সেই কারণেই বলছি যে এটা খুব আইরনি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শহীদের জন্য যতটা দরদ দেখান, বিরোধী রাজনৈতিক মানে আপনি মুখ্যমন্ত্রী, আপনার রাজধর্ম পালন করা উচিত। আপনি কেন এক একটা নির্বাচন হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে বিরোধীদেরকে আক্রমণ করা, বিরোধীদের মারধর করা, বিরোধীদেরকে অত্যাচার করা, সেই একই ট্র্যাডিশন বরঞ্চ আরো বেড়েছে। ফলে আপনি যখন শহীদ দিবস পালন করেন তখন বিরোধী দলের শহীদদের কথা একবার তো স্মরণ করতে পারেন। তারাও তো মানুষ, তাদেরও তো প্রাণ ছিল, তাদেরও তো সংসার ছিল। মানে এইটা আমার কাছে বিস্ময় লাগে যে মানে আমার দলের শহীদের জন্য যতটা চোখের জল আসে, অন্য দলের কর্মী সমর্থকরা তারাও তো মানুষ, তাদের জন্য কি মানে কোনো চোখের জল থাকবে না? মানে এটা কোন ধরনের বার্তা যায়? আমি পরিষ্কার করে তোমায় বলতে চাই, এই পাড়ায় পাড়ায় শহীদ বেদিটা বন্ধ হোক এবং এই শহীদ বেদিকে মানে মানে শহীদ কেন হবে? মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল গণতন্ত্রে অংশগ্রহণ করবে, রাজনৈতিক শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দলের সেই অংশগ্রহণ করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারে। তার জন্য কেন তার প্রাণ যাবে, অঘরে তাদের প্রাণ যাবে? কেন পুলিশের নির্যাতন হবে? মানে এটা তো বন্ধ হওয়া দরকার। ভারতবর্ষে অন্য রাজ্যে নেই, পশ্চিমবাংলায় কেন আজও শহীদ হয়, পাড়ায় পাড়ায় শহীদ বেদি তৈরি করতে হয়? এটা মানে তৃণমূল যখন বিরোধী ছিল তখনও একই ছবি, আজও শাসন ক্ষমতা 13 বছর থাকার পরেও একই ছবি। এবার আমি তোমাকে বলতে চাই যে আজকের যে শহীদ দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস, একই সাথে বিজয় দিবস পালন করলো। শহীদ দিবস এবং বিজয় দিবস একই সাথে পালন করা যায় কিনা এটা নিয়ে কিন্তু একটা তির্যক মন্তব্য অনেকেই করে থাকেন, যে একই সাথে শহীদ তর্পণ করি আর একদিকে বিজয় উৎসব পালন করি, এটা কি করে সম্ভব? কিন্তু এটা হচ্ছে, বছরকে বছর হচ্ছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে পরস্পর বিপরীত অবস্থানে অনেকগুলো কথা বলেছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কর্মী সমর্থক মানে পঞ্চায়েত সদস্য, পৌরসভা সদস্যদের সম্পর্কে বলেছেন যে আমি বিবেকবান মানুষ চাই, আমি দুর্নীতিমুক্ত ব্যবস্থা চাই, আমি যেন অভিযোগ শুনতে না হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই একই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন
যে এসএসসির যারা অযোগ্য তাদের জন্য তিনি মানে কারো যাতে একটাও চাকরি না যায় তার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করবেন। তাহলে একদিকে আপনি বলবেন দুর্নীতিমুক্ত বাংলা, জিরো টলারেন্স দুর্নীতির প্রশ্নে, আর আরেকদিকে যারা টাকার পয়সা বিনিময়ে শিক্ষকতায় চাকরিতে ঢুকেছে, যাদেরকে ইতিমধ্যে এসএসসি 8,000-এর মতন চাকরি প্রার্থীকে ইতিমধ্যেই দুর্নীতিবাজ বলে চিহ্নিত করেছেন বা বলেছেন এসএসসি সংখ্যাটা, তাহলে আপনি কি করে বলেন যে আমি কারো একজনের চাকরি যাবে না? তাহলে আপনি দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করছেন। ফলে এইটা আপনার দ্বিচারিতা একদম স্পষ্ট ধরা পড়ছে। একই সাথে তুমি লক্ষ্য করো যদি, তাহলে এর সাথে একটা কথা বলে দিতে চাই স্যার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খালি পায়ে হেঁটে বেড়ান, যেখানে বলছে বড় বড় গাড়ি কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্কুটারে চড়ুন, বলছে নিজের বাড়ি থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাবার্তাগুলো শুরু করতে পারেন। তার বাড়িতেই তো কাউন্সিলর আছে, তার বাড়িতেই সাধারণ সম্পাদক এমপি আছেন, তারাই তো বড় বড় গাড়ি বড় বড় কনভয় নিয়ে বেরোন। তাহলে মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে না বলে তিনি একটা প্রচার মঞ্চ 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করছেন, বলছে আগে ঘরটাকে, লোকেরা বলে আপনার ঘরটা ঠিক করুন, বলে কি না স্যার? না, এটা তো ঠিকই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে ধরো এই অভিযোগটা তো বারবার আসছে যে তৃণমূল কংগ্রেসের আন্তরিকতা কতটুকু, বারবার এই ধরনের বার্তা আপনারা দিচ্ছেন, কিন্তু বার্তা কার্যকারী করবার জন্য আদতেও কোনো আন্তরিক অবস্থান নিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দায়টা স্থানীয় কর্মী সমর্থকদের উপর ছেড়ে দিচ্ছেন যে আপনারা দুর্নীতি করবেন না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার উপরের স্তরের নেতারা একের পর এক গাড়ি বাড়ি বাড়াচ্ছে, আপনার শুধুমাত্র নির্বাচিত সদস্য বা এমএলএ এমপিরা গত 5 বছর আগে তাদের সম্পত্তি কি ছিল, আজকে তাদের সম্পত্তি কি হয়েছে, তাদের গত 5 বছর আগে ঠাটবাট কি ছিল, আজকে তাদের ঠাটবাট কি হয়েছে, এটা নিজেরাই তো একটা মূল্যায়ন করতে পারেন। এবং একই সাথে যে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো দুর্নীতির দমন করবার জন্য আপনি কতটুকু আন্তরিক। কারণ আপনি কিন্তু ভিজিলেন্স কমিশন থেকে শুরু করে কোনো তদন্তই কিন্তু রাজ্য পুলিশ নিজের থেকে করছে না। বহু ক্ষেত্রে কিন্তু মানুষকে যেতে হচ্ছে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গিয়ে মামলা করে তারপরে কিন্তু সিবিআই তদন্ত করতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে এসএসসির দুর্নীতি, এটা কি আপনি নিজে থেকে করেছিলেন? যে রেশন দুর্নীতি মানে এফআইআর করেছিলেন বটে, সেই এফআইআর গুলোকে কার্যকরী করেননি, তারপরে সিবিআই তদন্ত এসেছে। একটার পর একটা দুর্নীতি আপনার পুলিশ প্রশাসনকে কিন্তু নীরব দর্শক করে রাখছেন। আপনি কিন্তু দুর্নীতি দমনের জন্য উদ্যোগ যেটা সেটা আপনি করছেন না, অনেক ক্ষেত্রে প্লেইং টু গ্যালারি হয়ে যাচ্ছে। ধরুন আপনি ভিজিলেন্স কমিশনকে কতটুকু শক্তিশালী করছেন, আপনি লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা সাংবিধানিক প্রতিষ্ঠান যে লোকায়ুক্ত আইনটাকে আপনি দুর্বল করে রেখেছেন কেন? কেন দুর্নীতি দমনের জন্য লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করছেন না কেন? এবং সেটা জেলা স্তরে, বিকেন্দ্রীকৃত জেলা স্তরে লোকায়ুক্ত প্রতিষ্ঠানকে ছড়িয়ে দিচ্ছেন না কেন? এই যে পঞ্চায়েত পুরসভাগুলোতে সেখানে মানুষের অংশগ্রহণ তো আপনি নিশ্চিত করছেন না, পুরসভায় ওয়ার্ড কমিটিগুলো ঠিক মতন গঠন করছেন না, পঞ্চায়েতগুলোতে আপনি মানে গ্রাম সভার মিটিং এর মাধ্যমে কাজকর্ম বন্টন করছেন না, বা মানুষের মতামতের ভিত্তিতে পঞ্চায়েত পরিচালনা করছেন না। ফলে দুর্নীতির প্রশ্নে বা আপনি স্টেট এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে কতটুকু শক্তিশালী করেছেন? ফলে মুখে বললে তো হবে না, মানে আপনি মুখে তো বছরকে বছর বলে যাচ্ছেন সেটা। দেখো এতে ভোটাররা প্রভাবিত হয়, সাধারণ মানুষ এত তলে গভীরভাবে দেখেন না। সাধারণ মানুষ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এত দরদের সাথে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত দরদের সাথে বলেছেন, ফলে মানুষ বিশ্বাস করে এবং তাদেরকে ঢেলে ভোট দিচ্ছে, এটা ফ্যাক্ট। এবং এই নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতির এত অভিযোগ আসার পরেও 29টা সিট জয়ী হয়েছেন। এবং একটা কারণ যদি বিরোধী দলের অক্ষমতা হয়, বিরোধী দলের রাজনীতি হয়, আরেকটা তো অবশ্যই যে একটা অংশের মানুষের সমর্থন তাদেরকে করছে। ফলে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্লেইং টু গ্যালারি যেটা করছে সেটা কিন্তু ভোটের রাজনীতিতে ফল তারা পাচ্ছেন। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসছেন যে আপনি বছরকে বছর এই কথাগুলো বলছেন, ভোটের রাজনীতির জন্য সেগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আদতেও কি তাতে দুর্নীতি মুক্ত হবে? আপনার যে সমস্ত নেতারা ইতিমধ্যেই বছরকে বছর দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে কতটুকু তদন্ত করেছেন? এবং একই সাথে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা স্ববিরোধী কথাবার্তা বলেছেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এতদিন কেন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়নি জানেন, আমি নির্বাচন পর্যালোচনা করছিলাম। যারা নির্বাচনে মানে ঠিক মতন ফল দিতে পারেনি, যে সমস্ত অঞ্চলে পিছিয়ে আছে, কাউন্সিলর হতে পারেন, পঞ্চায়েত প্রধান হতে পারেন, তাদের বিরুদ্ধে দল আগামী দিনে ব্যবস্থা নিবে, 3 মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন। প্রশ্ন হচ্ছে এটা তো কর্পোরেট ঢঙের কথা। যারা সেলসম্যান আছে, সেলসম্যানদের টার্গেট দেওয়া হয়, যে কোম্পানি টার্গেট দিয়ে বলে যে মানে এত ইউনিট কাজ তোমাকে করতে হবে, এত ইউনিট তোমাকে বিক্রি করতে হবে, যদি বিক্রি করতে না পারো তোমাকে সেলসম্যানের মানে কাজ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। ঠিক একইভাবে টার্গেট ফিক্সড করে দিয়ে তিনি যে রাজনীতি এনেছেন, ইতিমধ্যেই সেই রাজনীতির ফলে ভোট লুট হচ্ছে।
ফলে প্রত্যেকটা কাউন্সিলর প্রধান তারা আতঙ্কে থাকে, পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে, দলের গুন্ডা বাহিনীর সাহায্য নিয়ে যে কোনো প্রকারণে জয়ী হওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকে। এইবার যদি আবার মানে অল্প কিছু অঞ্চলে যেখানে পিছিয়ে আছে সেখানে মানুষ নানা কারণে নানাভাবে ভোট দিতে পারে। কেউ রাজ্য মানে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে পারে, আবার মানে লোকসভা নির্বাচনে কেন্দ্রের শাসক দলকে ভোট দিতে পারে, বা কোনো অঞ্চলে বামেদের ভোট দিতে পারে। মানুষ মানুষ নানা নানা মানুষ নানাভাবে নানা পর্যায়ে নানাভাবে ভোট দেন, নানা ইস্যুতে ভোট দেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে একদম মার্কেট স্ট্র্যাটেজির মতন নিয়ে এসছেন, সেলসম্যানদের টার্গেটের মতন তার কর্মী সমর্থক বা জনপ্রতিনিধিদের যদি টার্গেট তৈরি করেন এবং তাদের হয় তুমি পারফর্ম করো, নাহলে তোমাকে প্যারিশ মানে তোমাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে, তাহলে তো আরো বেপরোয়া হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই কর্মী সমর্থক বা জনপ্রতিনিধিরা বা নেতারা এতটাই বেপরোয়া হবে যে এটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলে ভোট হবে। অর্থাৎ যেভাবে 7.5 লাখ ভোটে মানে 7 লাখের উপর ভোটে যেভাবে জয়ী হয়েছে, যেভাবে আরামবাগে অনিল বসু জয়ী হয়েছিল, যেভাবে ডায়মন্ড হারবারে উনি জয়ী হয়েছেন, সেই রকম কায়দায় ভোট হবে। যে কায়দায় উপনির্বাচনগুলো হলো, অর্থাৎ মানিকতলা থেকে শুরু করে মানে বাগদা থেকে শুরু করে রায়গঞ্জ এবং দক্ষিণ ইয়েতে যে ভোট হলো, তোমার গিয়ে রানাঘাট দক্ষিণে যে ভোট হলো, এই একই কায়দায় মানে ভোট লুট হবে। মানে আমার প্রশ্ন হচ্ছে এইটা একটা দিক। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে যেখানে আমরা হেরে গেছি সেখানেও আপনারা গিয়ে করজোর করে বাড়ি বাড়ি যাবেন। তাহলে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে শাস্তি হবে, যেখানে হেরে গেছো সেখানে তোমরা মানে তাদের বিচার হবে। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যেখানে হেরে গেছি সেখানে আপনারা জনপ্রতিনিধি আপনারা বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে বলবেন যে আমরাই ব্যর্থ হয়েছি, আমরা আপনাদের মন জয় করতে পারিনি, এবার থেকে আপনাদের মন জয় করার চেষ্টা করব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তাদের মূল্যায়ন করেছি এবং তাদের শাস্তির ব্যবস্থা হবে। তাহলে এটা দুটো কিন্তু স্ববিরোধিতা স্পষ্ট, এবং সেটাই ধরা পড়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই রকম অবস্থানের প্রশ্নে। থার্ড যে প্রশ্নটাতে সবচেয়ে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বিষয় কি ছিল, অখিলেশ যাদবের কে নিয়ে আসা। অখিলেশ যাদবকে ইন্ডিয়া শিবিরের দ্বিতীয় বৃহত্তম দল এবার তার মানে সমাজবাদী পার্টি, সেই সমাজবাদী পার্টিকে নিয়ে আসা। কংগ্রেসকে কিন্তু তিনি ডাকেননি, মানে ইন্ডিয়া জোটের মূল যে শক্তি কংগ্রেসকে ডাকেননি। অর্থাৎ কংগ্রেসের প্যারালাল যে শক্তি যারা আছে, কংগ্রেসের পাশাপাশি যে ইন্ডিয়া জোটের অন্য শরিকগুলো আছে, সেটা শিবসেনা হতে পারেন, সেটা উদ্ধব ঠাকরের কাছে তিনি আলাদাভাবে গিয়েছিলেন, তুমি জানো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন, অখিলেশ যাদবকে এবার নিয়ে আসলেন। ফলে একটা কংগ্রেসের প্যারালাল ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু একটা অবস্থান তিনি তৈরি করতে চাইছেন। সেটা কিন্তু আজকে অখিলেশ যাদবকে আনা এবং সেখানে বক্তৃতা করবার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট প্রমাণ। অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যেও ঘরের মধ্যে ঘর একটা তিনি তৈরি করতে চাইছেন, সেটা মানে স্পষ্ট। এবং তুমি যদি আরেকটা বিষয় তুমি লক্ষ্য করে দেখো, তাহলে কেন্দ্রের প্রশ্নে কিন্তু আমি বলবো যে এজেন্সিগুলো বিরুদ্ধে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার প্রচার করেছিলেন এবং সেটা কিন্তু ফল দিয়েছিল। এবং আমরা জানি যে বিজেপি বিরোধী যে আন্দোলন, সেখানে যেমন কেন্দ্রের বঞ্চনার ইস্যুটাকে এনেছিলেন, 100 দিনের কাজের প্রকল্পে টাকা না দেওয়া, আবাস যোজনায় টাকা না দেওয়া, একই সাথে কিন্তু কেন্দ্রের সিবিআই ইডি তদন্তের বিরুদ্ধে তিনি সরব ছিলেন। আজকেও কিন্তু জনসভার মধ্যে তিনি তীব্রভাবে সমালোচনা করে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি চলে গেল, অথচ মানে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে যায়নি কেন? এই প্রশ্নগুলো কিন্তু যাচ্ছেন। দেখো, এটা কেন্দ্রের বিরোধিতার প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা বিষয় কিন্তু আমি বলবো যে তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি মন্তব্য করেছেন, সেটা হলো বাংলাদেশের যে এই মুহূর্তে উত্তেজনা। মন্তব্যে একটা আমি মন্তব্য করতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় নিয়ে হঠাৎ এতদিন পর সরব হলেন কেন? এত ভোট চলে গেল, সবকিছু চলে গেল, তারপর হঠাৎ পার্থ চট্টোপাধ্যায় যে দোষ করেছে বা পার্থ চট্টোপাধ্যায় যে টাকা নিয়েছে সেটা কোর্টে বিচারাধীন। ওনারাই তো বলে আমরা যেটা বিচারাধীন বিষয় সেটা নিয়ে কথা বলি না। তাহলে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বা এজেন্সি আতঙ্ক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা মন্তব্যে ছত্রে ছত্রে এজেন্সি আতঙ্ক ধরা পড়েছে। তুমি যেটাকে এজেন্সি আতঙ্ক বলছো, আমি একেবারেই সেটাকে এজেন্সি আতঙ্ক বলছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে কেন্দ্র বিরোধিতার প্রশ্নে এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করতে হবে, মানুষ সেটা খাচ্ছে, এবং এজেন্সিগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, সেটা তিনি তুলবার চেষ্টা করেছেন। ফলে কেন্দ্র বিরোধিতার জায়গা থেকে আমি তার এই বক্তব্যটাকে দেখতে চাইছি। কিন্তু যে প্রশ্নটা
আমি রাখতে চাইছি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখতিয়ার নেই যে বাংলাদেশের অরাজক পরিস্থিতির থেকে যদি লোক দলে দলে এখানে আসেন তাদের করা নাড়েন তাদেরকে শেল্টার দেওয়ার এখতিয়ার কিন্তু একমাত্র যদি থাকে তাহলে ভারত সরকারের আছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক বা হোম মিনিস্ট্রি তারা কি সিদ্ধান্ত নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই রাজনৈতিক বার্তাটার মধ্যে দিয়ে কি বলতে চাইলেন? তাহলে কি মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার কাছে মনে হয়েছে দুটোরই মিশ্রণ। একদিকে কৌশলী অবস্থান, সেটা হলো যে ভাই বাংলাদেশের অরাজকতার থেকে যদি কেউ আসে তাহলে তাকে আশ্রয় প্রশ্রয় দিব, এবং এটার মধ্য দিয়ে কিন্তু সংখ্যালঘু ভোটারদের কাছেও একটা বার্তা যায়। এবার একই সাথে আমি বলবো যে এটা মানে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি, সেটাকে কাজে লাগিয়ে তিনি কিছুটা মানে কল্যাণকর ভূমিকা তার রেখে তিনি এই যে বার্তাটা দিতে চাইছেন যে দেখো মমতাময়ী যে ইমেজ তার, সেই ইমেজের কনটেক্সটে যে ভাই দুর্দশাগ্রস্ত বাংলাদেশের মানুষ যদি কেউ আসেন তাদের পাশে আমরা দাঁড়াবো, যেমন করে আসামের থেকে এসেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু কতটুকু কল্যাণকামী আর কতটুকু সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এই বার্তা দেওয়া হলো, সেই প্রশ্নটা কিন্তু থাকবেই। একই সাথে আমি একটা কথা বলতে চাই, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যখন আমি ক্ষমতায় এসেছিলাম দরিদ্র সীমা তখন 57% ছিল, এখন 8% হয়েছে। আপনি মনে করেন এটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে সত্যি আমাদের এখানে দরিদ্রতা অনেকটা কমেছে, 8% এসে দাঁড়িয়েছে? না, এটা সর্ববিহ মিথ্যে কথা, মানে সত্যি কথা নয়। মানে আমি তোমায় বলছি পশ্চিমবাংলায় এই মুহূর্তে 22 থেকে 23% মতন মানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আছেন, দারিদ্র সীমার, এবং সারা দেশের ক্ষেত্রে 26% মতন আছে। এবং এটাও ঠিক যে বাম আমলের ওই 56%-এর যে গল্প উনি শোনাচ্ছেন সেটা 57%, সেটাও সঠিক নয়। বাম আমলেই 30%-এর নিচে চলে এসেছিল। হ্যাঁ, এরপরে মানে প্রধানমন্ত্রী কল্যাণ যোজনার আন্ডারে বা ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কেন্দ্র থেকে বিপুল পরিমাণে রেশন ব্যবস্থা করা হয়েছে। 100 দিনের কাজের প্রকল্পের টাকা বেড়েছে, যদিও এই মুহূর্তে বন্ধ আছে। কিন্তু এই কেন্দ্রের প্রকল্পগুলো না থাকলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওই 30 থেকে যে সংখ্যাটা 10% কমানো, সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় কি আপনি বলতে চাইছেন যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমেছে? মানে যারা মানে রেশনের চাল খায়, যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, যারা বাইরের রাজ্যে গিয়ে মানে লেবারের কাজ করে, আপনি কতটুকু শিল্প তৈরি করতে পেরেছেন? আজকে এত বড় একটা সভা হলো, একটা অর্থনৈতিক কথা আপনি বলতে পারেননি, একটা অর্থনৈতিক সাফল্যের কথা বলতে পারেননি সবার মধ্যে। আপনি বলতে পারেননি যুবকদের জন্য কি হবে, বরঞ্চ উল্টো কি করেছেন যে কোর্টের দোহাই দিয়ে বছরকে বছর আপনি চাকরির গল্প শোনান যে 10 লক্ষ চাকরি, অথচ আপনি কিন্তু নিজে জানেন যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরে শূন্য পদগুলো আপনি পূরণ করেননি। আপনি কেবলমাত্র বিরোধী দলের দোহাই, কোর্টের দোহাই ইত্যাদি দিয়ে একটা নিয়োগও আপনি স্বচ্ছভাবে করতে পারছেন না, এবং নিয়োগ তো করছেনই না। আপনি নিয়োগটা করবেন কোথা থেকে? আপনার 2,15,00,000 লোককে যদি লক্ষ্মীর ভান্ডার দিতে হয়, তাতেই তো আপনার বিপুল পরিমাণে টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, এতটা টাকা নয় ঠিকই, হয়তো 30,000 কোটি টাকার মতন চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে তারপরে আপনার রাস্তাঘাটের থেকে শুরু করে সর্বত্র বেহাল অবস্থা। স্কুলগুলোতে তুমি দেখেছো, আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোচ্ছিল যে ছাদ নেই, পড়ুয়া পড়াশোনা করছে, স্কুলগুলোতে ঠিকমতো বাড়ি নেই, পড়ুয়ারা শিক্ষক নেই। ফলে এই ছবি, স্কুলগুলোর দুরবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থা, রাস্তাঘাটের দুরবস্থা, শিল্প নেই, মানে এবং স্বাস্থ্যের দুরবস্থাটা তো ভয়ঙ্কর লেভেলে। যে বিপুল পরিমাণে সরকারি কর্মচারী 6 লক্ষ অবসর নিয়েছেন, অথচ সেই পদগুলো আপনি পূরণ করছেন না। কিন্তু দিনের পর দিন আপনি অ্যালিবাই হিসাবে বলে যাচ্ছেন যে আইন আদালতের জন্য আমি পারছি না, আমার 10 লক্ষ মানে চাকরি তৈরি আছে, হাতে আছে। এইসব দেখো, মানুষ তো এত গভীরভাবে ভাবেন না। মানুষ এর দ্বারা প্রভাবিত হয় যে ভাই লক্ষ্মীর ভান্ডারে মাসে টাকা পাচ্ছি, তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছি। কিন্তু গভর্নেন্সের প্রশ্নে তৃণমূল কংগ্রেস না শিক্ষা, না স্বাস্থ্য, না চাকরি তৈরির প্রশ্নে, না শিল্পের প্রশ্নে কোনোটাতেই কিন্তু সেইভাবে কোনো দাগ ফেলতে পারেনি। যার জন্য শহীদ দিবসে লাখ লাখ লোকের সামনেও কিন্তু আপনি একটাও ইতিবাচক দিক কথা বলতে পারেননি। আপনি কেবলমাত্র আপনার দলকে সামলানোর কথা বলেছেন, দুর্নীতি না করার বার্তা দিয়েছেন, যদিও সেটা কতটুকু কার্যকারী হবে সেটা আগামী দিনই বলবে। অতীতে আপনি এই ধরনের আশ্বাস একাধিকবার দিয়েছেন, 2021 সালের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, সেগুলো কেবলমাত্র হাই সাউন্ড ছিল, কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু মুখ্যমন্ত্রী বলেছেন।
দেখো এটা প্রমাণ করতে হবে, মানে গত 15 দিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে, জেসিপি কি সামাজিক বন্ধু? মানে আমি প্রশ্ন তুলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, জেসিপি কি সামাজিক বন্ধু? আমি প্রশ্ন তুলতে চাই অনুব্রত মণ্ডল কি সমাজের বন্ধু হতে পারেন? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় মানে মনিরুল ইসলাম কি সমাজের বন্ধু হতে পারে? আপনার কি মনে হয় জয়ন্ত সিং কি সমাজের বন্ধু হতে পারে? মানে আমি বলছি যে একের পর এক অত্যাচারীর নাম উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক বন্ধু, এবং আপনি লক্ষ্য করেছেন যে এই কয়েকদিন আগে কৃষ্ণনগরে এক ছাত্র নেতা সে কিভাবে মারধরের সাথে যুক্ত, এবং মানে ব্যবসায়ী থেকে টাকা পায়নি জন্য কি ধরনের অত্যাচার করেছে। মানে এটা আপনার ছাত্র থেকে শুরু করে যুব, আপনার দলের একাধিক নেতা কর্মী স্থানীয় স্তরে এক একজনের শাহজাহানের রূপ নিয়েছে। ফলে এরা বন্ধু কি করে হতে পারে? বন্ধু করতে গেলে কিন্তু আপনার ব্যাপক পরিবর্তন আনতে হবে, এবং পরিবর্তনটা আপনার ঘর থেকে আনতে হবে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলোকে আগে দূর করে তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমাজের বন্ধু করে তুলতে হবে। তবে এটা গুরুত্বপূর্ণ, আমি তোমাকে রুজিনা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেহেতু দীর্ঘদিন শাসন করবে, ফলে তৃণমূল কংগ্রেস যতটুকু শুদ্ধ হবে ততটুকুই কিন্তু সাধারণ মানুষের রেহাই পাওয়ার উপায়। কারণ দেখো, দীর্ঘ শাসন তৃণমূল ইতিমধ্যেই করছে, 13 বছর ধরে শাসন করছে, আরো কত বছর শাসন করবে তার ইয়াত্তা নেই, তা বলা যায় না। ফলে আমরা চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আজকে বলেছেন, ইতিবাচক বার্তা দেওয়ার যে জায়গাটুকু অন্তটুকু বলবার চেষ্টা করেছেন, সেটা তিনি পারফর্ম করে দেখান, কার্যকারী করে দেখান। তৃণমূল কংগ্রেসকে মানুষের বন্ধু করুন, কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু শাসন করবে, মানুষের শত্রু ইতিমধ্যেই অনেকটাই হয়ে গেছেন। শত্রু থেকে যদি বন্ধু হয় তাহলে সমাজের অন্ততপক্ষে উপকারে আসবে। স্যার, একটা কাজ উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে চায়নি, এখনো পর্যন্ত চাইলো না, কিন্তু মালদার আমসত্ত্ব সেটা আমরা ভুলবো না। আমরা উত্তরবঙ্গের মানুষের যথেষ্ট মন জয় করতে চাইবো। সব শেষ ছোট্ট করে দেখো, একদম ছোট্ট করে আমি তোমায় বলছি, যখন বিরোধী দলের কোনো দিশা নেই, যখন মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা একে অপরের পরস্পর বিরোধী অবস্থান নিচ্ছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন উত্তরবঙ্গে ভোট পাইনি, কিন্তু আমরা তার মানে এই নয় দুয়ারে দুয়ারে যাব, লোককে বোঝাবো, এবং তৃণমূল মানে আশা করছে 2026-এ তারা উত্তরবঙ্গেও ভালো রেজাল্ট করবে। ফলে তুমি বুঝতেই পারছো যে যখন বিরোধী দলের সামান্যতম উদ্যোগ নেই, আজকেও দিলীপ ঘোষ বলেছেন যে নির্বাচন কি করে করতে হয় তার অভিজ্ঞতা আমাদের নেই। ফলে যাদের নির্বাচন পরিচালনা করবার অভিজ্ঞতা নেই, যারা নেতাগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে, সেই রকম অবস্থায় তৃণমূল কংগ্রেস কিন্তু 21শে জুলাই এর সাফল্যের সাথে বিরাট জনসমাগম ডেকে তারা কিন্তু 26-এর নির্বাচনী জয়ের ঢঙ্কা কিন্তু বাজিয়ে দিলেন, অবশ্যই বাজিয়ে দিলেন।